আমি এখন আছি বিশ্ববিকাশ কর্মকার, বাবলাদা সবাই বলে চেনে। তো বাবলাদার কাছ থেকে আমি পুরনো তেহট্ট হাই স্কুলে কিছু কথা শুনে নেবো আর কি। বাবলাদা কিছু বলো। তেহট্ট হাই স্কুল, এই তেহট্ট হাই স্কুল শব্দটা শুনলেই আমাদের কাছে আমাদের আবেগমথিত হয়ে পড়ি। আমরা সত্যিই আমাদের প্রাণের স্কুল তেহট্ট হাই স্কুল। তো তেহট্ট হাই স্কুলের যে পরিচয় আমাকে দিয়েছে, তো আমি সে খুব ভালো পড়াশোনায় ছিলাম আমি, কিন্তু তা বলবো না কখনো। আমি মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট ছিলাম, কিন্তু খেলাধুলাটা খুব মন দিয়ে খেলতাম। তেহট্ট হাই স্কুল আমাকে খেলাধুলার মাধ্যমে পরিচিতিটা দিয়েছে। তো তার কিছু ইতিহাস টুকরো, কিছু কথা আমি দীপঙ্করে ভাই আমাকে জিজ্ঞাসা করলে আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমাদের তখনকার দিনে প্রথম যখন ক্লাস 7-এ পড়ি, তখন 4 ফুট 10 একটা টুর্নামেন্ট হতো স্কুলব্যাপী। সেই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি তেহট্ট হাই স্কুলের। সেই টিমে সঞ্জয় মহন্ত, প্রশান্ত সরকার, ডালিম ঘোষ এরা সব অংশগ্রহণ করেছিল। পরে সে ছেলেটিকে আমরা হারিয়েছি, আমাদেরই কলিগ ছিল। তো সেই সময় আমরা কুলগাছির খগেন ছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতে পারিনি। ফাইনালে গিয়ে আমরা চাকদার কাছে পায়রাডাঙ্গাতে হেরে গিয়েছিলাম 2-1 গোলে। এরও যদিও কারণ ছিল, সে কারণ আমাদের সঞ্জয় মহন্ত সেই বাদ চলে গিয়েছিল, হাইটে বেশি হওয়াতে বাদ চলে গিয়েছিল। এটা যেমন ঘটনা, আর কিছু ঘটনা যখন আমরা সিনিয়র টিমে বেশ কিছুবার অংশগ্রহণ করি, যখন আমাদের ক্লাস 12, মনে পড়ছে যা সালটা 95 সাল, এই সালের একটা দারুণ অভিজ্ঞতা আছে। আমরা যখন জোন চ্যাম্পিয়ন হই, সেই জোন চ্যাম্পিয়ন হওয়ার ফাইনাল খেলাটা হয়েছিল নাজিরপুরের মাঠে। তো এই নাজিরপুরের মাঠে সিদ্ধেশ্বরীর সঙ্গে আমাদের তেহট্ট হাই স্কুলের খেলা হয়েছিল। সেই খেলায় কিছু ঘটনা যেগুলো না বললেই নয়। আমরা সিদ্ধেশ্বরী তার আগে 2বার ওই জোন চ্যাম্পিয়ন হয়েছে। এই জোন চ্যাম্পিয়ন হলে যে ট্রফিটা তখন দেয়া হতো চিরতরে সিদ্ধেশ্বরী পেয়ে যাবে। আমরা গৌতম দার নেতৃত্বে আমরা শিখি, এবং অনুপম দাকে সেই সময় আমাদের কোচ হিসেবে নিয়োগ করেছিল তেহট্ট হাই স্কুল, দেখাতে আসতেন অনুপম কর্মকার। তা আমরা ওইখানে আমরা 2-2 গোলে হওয়ার পর আমরা টাইব্রেকারে জিতেছিলাম। তো সেখানে একটা ঘটনা খুব মনে পড়ে। করুণবাবু আজও হয়তো বেঁচে আছেন মানুষটি। টাইব্রেকারে গোল করার পর হঠাৎ আমি দেখি যে একজন আমাকে কাঁধে নিয়েছে। তখন আমি আনন্দের এতে আমি কিছু বুঝতে পারিনি যে কে কাঁধে নিয়েছেন। নিচের দিকে তাকিয়ে দেখি স্যার কাঁধে নিয়েছেন, তখন লজ্জায় মথিত হয়ে পড়ি, কিন্তু আবেগ আনন্দ যেন অন্যরকম করে। সেই দিন একটা ঘটনা ঘটে, খুব অপ্রত্যাশিত হলেও সত্য ঘটনা। ঘটনাটা কেমন, আমরা ফাইনালে জিতেছি, সকলে চলে এসছেন আমাদের ছেড়ে রেখে, কিন্তু আমরা হাঁটতে শুরু করি। যা গৌতমবাবু পরে আমাদের এখানে একটাই, আমরা পরে শুনলাম যে একটাই লরি, সেই লরিটা কৃষ্ণনগর থেকে আসতে দেরি হওয়াতে তারপর সেই লরিটা গৌতমদা নিয়ে যায়। গৌতমদা নিয়ে গিয়ে সে কোনোভাবে, হয়তো গৌতমদা না গিয়ে অন্যজন গেলে হয়তো গাড়িতে উঠতো না, হেঁটেই চলে আসতো। তো এটা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। তো যাক, এরপরে আমরা তারপর এইবারও আমরা কিন্তু ফাইনালে উঠি, কিন্তু কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে নবদ্বীপের একটা স্কুলের সঙ্গে আমরা ফাইনালে হেরে যাই। আমরা কিন্তু, তো গৌতমদার মুখের কথা বা শুনেছি আমরা, তার আগে একবারই মাত্র ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে আমাদের আগে, যেটা মনে হয় মুশফিক দেবাশিসদার, চণ্ডীদার আমলে বা কাজল কাকাদের আমলে। কিন্তু আমাদের যে টিমটা তেহট্ট হাই স্কুল তৈরি করেছিল, বা আমরা যে ছিলাম ওই টিমটায়, গৌতমদার মুখের কথা যে এই টিমটা মনে হয় যেন সর্বকালের সেরা টিম ছিল তেহট্ট হাই স্কুলের। আমার দেখা সেরা টিম এটা, আমি তো ছোট একটা বিষয়। এবং সত্যিই আনন্দের সহিত আমার স্কুলের ছেলেরা, ছোট ছোট ছেলেরা তখন খেলা দেখার একটা দারুণ একটা আবেগ। খেলা মানে ফুটবল, তেহট্ট হাই স্কুলের ফুটবল মানে সাংঘাতিক রকমের আবেগ। কিছু মানুষ, আমি গৌতমদার একটা কথা বলি, ওই ফাইনালে, নাজিরপুরে ফাইনালে যাওয়ার আগে তিনি আমাদেরকে ডেকে বলেছিলেন যে বাবলা, তোরা মৃত সৈনিক, মনে করবি যে মৃত সৈনিক। ঠিক এইভাবে
খেলা করে আসবি, অবশ্যই তোরা জয়যুক্ত হবি। তো আমরা হয়েছিলাম। আমার সত্যি জেদ পরবশত, যার কথা একদম না বললে নয়, যে ছেলেটি দিলীপ আচার্য আমার বন্ধু, বর্তমানে সে হয়তো ফলের দোকান নিয়ে বসে। তো সত্যি মানে তার খেলা দেখার জন্য সেই সময় মানুষ ভিড় জমাতো। তো সেই ছেলেটিকে আমি সত্যিই আমার খুব কাছের এবং খুব খুব কাছের বন্ধু এবং খুব প্রাণের বন্ধু। আবার ডালিম বা এদের কথা তো বলতেই হয়। তো এইভাবে কিন্তু আমরা আমাদের স্কুল লাইফটা কাটিয়েছি, খুব সুন্দরভাবেই কাটিয়েছি, এইটুকু তোমার কাছে বলতে। আর পুরোনো দিনের কোনো মাস্টারমশাইয়ের কথা খুব মনে পড়ে? অবশ্যই পুরোনো দিনের মাস্টারমশাই ছিলেন, সত্যি কথাই। মাস্টারমশাইদের কথা যদি বলতে হয়, যদি আমরা সময়ানুবর্তিতা যদি কারোর কাছে শিখে থাকি, তা সত্যি সেখানে নাম আসে অনেকেই তৎকালীন সময়ের। তার মধ্যে যেমন গণেশবাবুর নাম আসে, তার মধ্যে সত্যি আমার নিজের বাবা, আমার গর্ববোধ হয় শরৎচন্দ্র কর্মকারের কথা না বললেই নন। কারণ আমার বাবার কিছু কথা আমার মনে পড়ে, যে বাবা 10:30 অর্থাৎ 10:32 বেজে গেলে স্কুলে ঢোকেননি কোনো দিন। তিনি আমাকে বলতেন, একদিন আমি দেখেছি, আমার মনে পড়ে, যে মামার বাড়ি থেকে আসতে একটু দেরি হয়েছে, বাবা বলল তুই স্কুলে যা, গণেশবাবু তখন দায়িত্বে, তুই গণেশবাবুকে বলে দিবি যে বাবার দেরি হয়ে গেছে, বাবা আসবেন না। তো এই রকম ব্যাপারটাও কিন্তু আমাদের মনে পড়ে। আর গৌতমদার কথা, কারণ ওনাকেও আমরা স্কুলে শিক্ষক বলতে পারিনি কোনো দিন, কারণ মাঠে আমরা দাদা হিসাবে চিনেছি বা জেনেছি সেই অর্থে। তাছাড়া খুব ভালো লাগে, অভয়বাবুর কথা মনে পড়ে, অভয়বাবুর কাছ থেকেও অনেক কিছু শিখেছি। এছাড়াও পুরনো যে সমস্ত টিচাররা ছিলেন তাদের কথা তো খুব মনে পড়ে। আর একটা দিনের ঘটনা খুব না বললেই নয়, তো ননীবাবুর কথা। ননীবাবু এমন একজন মানুষ ছিলেন, এই ননীবাবুর সঙ্গে আমার একটা ঘটনা ঘটে। তো যখন ওই 95 সালের যে টিমটা হয়, তো একদিন আমার পায়ে লাগার জন্য আমি প্র্যাকটিসে নামতে পারিনি। নেমে ওই মাঠের দিকে যে সিঁড়িটা আছে, ওইখানে অর্ধ সিঁড়িতে ওখানে দাঁড়িয়ে আমি মোটামুটি একজনের ঘাড়ের ওপরে হাত দিয়ে আমি খেলা উপভোগ করছি, এবং আমি খেলার মাঠের যে ভাষা, সেই ভাষাও হয়তো ওখান থেকে প্রয়োগ করছি, বারবার বলছি যে ধর অমুক করো, ওই করছিস কেন, এইভাবে হয়তো চলছে। তো দাঁড়িয়ে আছে, আমি ভাবছি যে আমার ভাই সুদীপ্ত কর্মকারের পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে হঠাৎ মনে পড়ে, তাই তো দেখি ননীবাবু। আমি তো সঙ্গে সঙ্গে ওই খোড়া পায়ে লাফ দিলাম সিঁড়ি থেকে, আর উনিও আমার পিছন দৌড়াচ্ছেন আর বলছেন যে বলো দাঁড়া, পরের দিন খেলা আছে, দৌড়াস না। আর কী হয়েছে, তাই কী হয়েছে, এই যে বিষয়গুলো, যে শিক্ষকদের সঙ্গে যে ছাত্রদের সম্পর্ক, বা তিনি যে ভাবেননি যে আমি তো খেলার মধ্যেই ঢুকে গিয়েছি, এটা ভেবেছেন, অন্য কোনো রকমভাবে না নিয়েছেন। এই জন্য শিক্ষকদের সঙ্গে সত্যি সম্পর্ক আমাদের খুবই সুনিবিড় ছিল, এবং শ্রদ্ধার সঙ্গে তাদেরকে, এবং তারাও আমাদেরকে খুব ভালোবাসতেন আর কি, এইটুকুই আর কি। আর এখনকার ছেলেদের কিছু বার্তা দেওয়া? এখনকার ছেলেদের বার্তা বলতে, এই মুহূর্তে যে বিষয়টা, এখনকার ছেলেরা অনেক কিছু ভেবে বসে আছে, কিন্তু সব ভাবনাটার মধ্যে আমার মনে হয় যেন কাজ আর ভাবার মধ্যে অনেক পার্থক্য থেকে যাচ্ছে। সেই জন্যই হয়তো এখনকার, আমি মাঠের কথাই বলছি, এই মাঠের ছেলেরা ঠিক উঠতে পারছে না। এই মাঠের ছেলেদের, তাছাড়াও আরেকটা ঘটনা ঘটছে, যে পরিস্থিতি আমাদের যেমন বিকেলবেলা হলেই মনে হতো যেন খেলা না করলে হবে না, কিন্তু এখন এই খেলা ছাড়া অনেক মাধ্যম আছে, তো সেই জন্য হয়তো সেই মাধ্যমের মধ্যে, সেই ডিভাইসগুলোর মধ্যে ছেলেরা ঢুকে গিয়ে নিজেদের জীবনটা হয়তো হেল করে ফেলছে। আমি চাই যে প্রত্যেকে তো পড়াশোনায় ফার্স্ট হবে না, ক্লাসে প্রথম হবে একজনই, দ্বিতীয় হবে একজন, তৃতীয় হবে একজন, কিন্তু এই 80 জন 90 জন করে একটা সেকশানে, তো সবাই তো সে হবে না। তো একটা পার্ট যদি ভাবে যে এই খেলাধুলার মাধ্যমে নিজে তার জায়গা করবে, তাহলে কিন্তু এখনও সেই জায়গাটা আছে। তো তখনকার থেকে সুযোগ কিন্তু এখন বেশি, এটাকে এইটুকু বলা। সব দিক ভেবে চিন্তে যদি তারা চলে, মনে হয় যেন তাদের লাইফ গড়তে তাদের অসুবিধা হবে না বলে আমার মনে হয়। প্ল্যাটিনাম জুবিলি কি বলবা? আর বিদ্যালয়ের 75 বছর পূর্তি, শুনে তো খুব গর্ববোধ হয়, সত্যি কথাই, যে এক এক করে 75 বছর পার করতে চলেছে। তো অনুষ্ঠান হবে, অনুষ্ঠান সূচিও দেখলাম। এই অনুষ্ঠান সূচি দেখে একটুখানি
ছেলেদের কথা বা অন্যদের কথা শুনে দেখলাম যে কিছু কিছু ত্রুটি কিন্তু থেকে গিয়েছে। যদি এখনও সময় আছে, যদি শিক্ষক মশাইরা চিন্তা করেন যে এটাকে নিয়ে যদি একটু ভাবে, তাহলে হয়তো ভালো হয়। কিন্তু ভাবতে গেলেও ভাবার সম্ভব হচ্ছে না, হয়তো সময় হবে না, সময় হবে না এটুকু মনে হচ্ছে। তারপর বাজেটটা একটা ফ্যাক্টর করছে। বাজেটটা অবশ্যই, এই বাজারে বাজেটটা তো অবশ্যই ফ্যাক্টর, কারণ বিভিন্ন ব্যাপার থেকেই যায়। তো যা হোক, যেভাবেই হোক, খুব সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বজায় রেখে তেহট্ট হাই স্কুল তার প্ল্যাটিনাম জুবিলি পালন করবে, এই আশা রেখে। ধন্যবাদ দাদা।